This is AGT Live 2027. বিধানসভায় মন্ত্রী রতন নাথের ফাঁসির শিলার আচরণকে আমরা সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম দিচ্ছে ডাক। আমাদের ত্রিপুরা রাজ্যে 2025-26 অর্থ বছরে কিভাবে জনগণের স্বার্থকে রক্ষিত করা যায় সেই লক্ষ্য নিয়ে সরকার পক্ষ তারা বাজেট পেশ করবেন, এটাই জনগণ আশা রাখেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 21 তারিখ বিধানসভা শুরু হবার পর ত্রিপুরা রাজ্যের বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী বিজেপি সরকারের পক্ষে যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটে আমাদের ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য একটিও কথা নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে গ্রাম শহরের অদক্ষ যে শ্রমিকরা আছেন বা দক্ষ শ্রমিক যারা আছেন, যারা রেগায় কাজ করেন, টুয়েপে কাজ করেন, যে কাজ না থাকলে পরে তাদের অনেক দিন উপোস দিতে হয়, তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটিও কথা নেই। আমাদের রাজ্যে যারা বিভিন্ন প্রকল্পে কাজ করেন, এই প্রকল্প কর্মীদের স্বার্থ রক্ষা করার জন্য একটিও কথা নেই। গত বিধ্বংসী বন্যায় আমাদের রাজ্যে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে কৃষকদের জমি নষ্ট হয়ে গেছে, নদী ভেঙে গেছে, বালিতে সমস্ত জমি ঢেকে গেছে। সেখানে সেই কৃষকরা যাতে রক্ষা পান, আমার ত্রিপুরা রাজ্যে যাতে উৎপাদন বাড়ে ফসলের এবং কৃষকরা যাতে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, এ সম্পর্কে একটিও কথা বাজেটে নেই। আমরা দেখলাম শুধুমাত্র গাল ভরা কিছু প্রতিশ্রুতি দেওয়া হলো, যে প্রতিশ্রুতি বিগত দিনে আমরা দেখেছি 2014 সালের লোকসভা নির্বাচনের আগে যেমন আমাদের দেশের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এবং বিজেপি দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্যে বেকারদের কাজের কথা বলে 2 কোটি বেকারের কাজের কথা প্রতি বছর বলেছিলেন, যে বিজেপি দল ওই সময়ে একটার পর একটা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, একটি প্রতিশ্রুতিও যেমন কেন্দ্রীয় সরকার রক্ষা করেনি। ঠিক একইভাবে আমাদের দেশের সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, তারাও একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, বিধানসভা নির্বাচনগুলোতে একটিও রক্ষা করেনি। আমরা জানি বিধানসভায় সরকার পক্ষ যে বক্তব্য রাখেন, সরকার পক্ষের গঠনমূলক সমালোচনা বিরোধীদের করবার অধিকার আছে, এটাই হচ্ছে আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা। কিন্তু আমরা লক্ষ্য করলাম ত্রিপুরা বিধানসভায় একটা অত্যন্ত জঘন্য নজির সেখানে স্থাপন করা হয়েছে। আমাদের ত্রিপুরা বিধানসভায় যখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাজেটের কথায় কথায় ত্রুটি আছে, দুর্বলতা আছে, জনগণের স্বার্থে কিভাবে কাজ করা যেতে পারে, এই বিষয়গুলো যখন গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পক্ষের কাছে বিধানসভায় তুলে ধরছিলেন, সেই সময় এই বিজেপি সরকারের একজন মন্ত্রী কমরেড জিতেন্দ্র চৌধুরী, যিনি বিরোধী দল নেতা, ওনাকে অশোভনভাবে আক্রমণ করে, যা বিধানসভার ইতিহাসে নজিরবিহীন। বিজেপি সরকারের এবং তাদের মন্ত্রীদের এই অসহনীয় অশোভন আচরণের প্রতিবাদে এখানে এই সভায় মিলিত হয়েছি। আমাদের আজকের এই সভায় প্রথমেই আলোচনা করা শেষে আমরা এখানে পথসভায় মিলিত হয়েছি। এই পথসভায়
উপস্থিত রয়েছে, সমবেত হয়েছে। কেন? সভাপতি বলেছেন বিধানসভার অধিবেশন এবার সময় বাড়িয়েছে, কেননা বাজেটে সকলে যাতে মন খুলে কথা বলতে পারে। প্রথা অনুযায়ী যেদিন বাজেট পেশ হয় তার 48 ঘন্টা পরে তার উপর প্রথমে সাধারণ আলোচনা, তারপর দফাওয়ারি কাঠমোশানের উপর আলোচনা হবে। এটাই রীতি। বিরোধী দলনেতা আলোচনা শুরু করেন, এটাই রীতি বিধানসভা। এবং বিরোধী দলনেতা যতক্ষণ বলতে চায়, আমরা 25 বছর বিধানসভায় ছিলাম, রুলিং পার্টি, আমরা সাধারণভাবে তারা যতটা বলতে চান ততটা সময় দেওয়া হয়। এবং আমার যতটুকু মনে আছে, বিরোধী দলনেতা রতনলাল নাথ সবচেয়ে দীর্ঘ ভাষণ দিতেন এবং 1.5 ঘন্টার কমে উনি কোনোদিন ভাষণ দিয়েছেন বলে আমি যতদিন বিধানসভায় ছিলাম আমি দেখেছি, তার কম নয়। এবার প্রথমেই দেখা গেল বাইরে তো গণতন্ত্র নেই, সভা করতে গেলে জেলা সম্পাদককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। এখন বিধানসভার মধ্যেও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টা হচ্ছে স্পিকারের মাধ্যমে। প্রথমে স্পিকার বলে দিলেন আপনি 35 মিনিট বলবেন। এটা স্পিকারের পক্ষে সৌজন্যের অভাব। বিরোধী দলনেতাকে সময় বেঁধে দেওয়া যায় না। শুধুমাত্র দীর্ঘক্ষণ বক্তৃতা করলে রিমাইন্ড করতে পারেন যে আরো বক্তা আছে, আপনি দয়া করে একটু সংক্ষেপ করুন। যাই হোক, যখনই বক্তব্য শুরু হলো, যতই তারা বলুক না কেন বাজেট ডাবল হয়েছে, 32,000 কোটি টাকার বাজেট, কিন্তু মূলত এই বাজেটের মধ্যে তেমন কোনো সারবত্তা নেই। প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে আমি বাজেটে দেখলাম অর্থমন্ত্রীর ভাষণ সকল দেখেছি। এখানে জনগণের জন্য কাজ করার টাকারই কোনো সুযোগ নাই। রেভিনিউ খাতে, রাজস্ব খাতে যে খরচ হয়, আয় যা হয় ব্যয় তার থেকে বেশি। আর মূলধনী খাতে খরচ যেটা দেখানো হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো। আশা করে আমাদের সময়েও আমরা অনেক টাকা কথা বলতাম, কিন্তু আজকে 50%, 55%। তাই এই বাজেটেরও একই অবস্থা। এই বাজেটেরও একই অবস্থা। স্বাভাবিক কারণে 7 বছর আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা 8টা বাজেটের মধ্যে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নাই। বেকারদের চাকরি প্রতিশ্রুতি পালন হবে না, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো কথা নাই, কর্মচারীদের 7ম বেতন কমিশন মোতাবেক যা যা দেওয়ার কথা সেগুলো করেনি। দেখা গেল রতনলাল নাথ, যিনি সংসদীয় মন্ত্রী এবং নিজেকে স্পিকারের বিকল্প ভাবেন, স্পিকারকে মাঝে মাঝে নির্দেশ দেন সভা ঠিক করে চালান। এই ধরনের কথা বলার অভ্যাস আমরা দেখেছি গত 7 বছর ধরে, এটা আছে। কিন্তু এদিন উনি উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হলে স্বাভাবিক কারণে যা ভুল করার উনি সেই ভুলগুলো বললেন। জিতেন চৌধুরীকে জাত তুলে বারবার যা কি জাত। তাহলে আমরা দেখলাম যে আজকে যারা শাসন করছে, যাদেরকে আমাদের পার্টি আমরা বলছি নৈক্য ফেসিবাদী, তো ফেসিবাদীরা সবসময় জাতি বিদ্বেষী হয়, হিটলার ইহুদিদের বিরুদ্ধে। আজকে আমরা দেখলাম এখানে রতনলাল নাথ, জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায় ভুক্ত, তাই তাকে আক্রমণ করলেন। তাই জিতেন চৌধুরীকে আক্রমণ নয়, গোটা উপজাতি অংশের মানুষের কাছে এই মেসেজ গেল এই নৈক্য ফ্যাসিস্টরা উপজাতি বিদ্বেষী, এবং এটা বিধানসভায় রেকর্ড করা গেছে। তারপর আরো এরপরে যখন উনি বক্তৃতা করছেন,
যখন একটার পর একটা তথ্য দিয়ে ট্রেজারি বেঞ্চকে অনেকটা কান করে দাঁড় করিয়েছেন, তখন হঠাৎ উঠে তিনি বললেন মেলার মাঠে ঢুকিয়ে দেব, অর্থাৎ বিধানসভায় আসতে দেবো না, তোমাদের পার্টি অফিসে তোমাদের ঢুকিয়ে দেব। এইরকম যে আচরণ, তার বিরুদ্ধে আমাদের পার্টি রতন নাথকে ধিক্কার জানাচ্ছি এবং স্পিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার 1 নম্বর হলো তাকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে এই উক্তির জন্য। দুটো উক্তি, চাঁদপুরের কথা আর মেলার মাঠে ঢুকিয়ে দেব। দেশে কি গণতন্ত্র নাই? মেলার মাঠে ঢুকিয়ে দেব? এই যে রাষ্ট্রবাদীদের এই যে হুঙ্কার, এই হুঙ্কার ওনার মুখ থেকে শোনা গেল। আমরা গণতান্ত্রিক মানুষ, আমাদের মনে রাখতে হবে যে আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণকে তার বিরুদ্ধে সোচ্চার করব। আমি এটুকু বলতে চাই, রতনলাল নাথ তার বয়স আমার প্রায় কাছাকাছি, 1 বছর এদিক সেদিক হবে। আমার বয়স 78, তার বয়স 77। 77 বছর বয়সে এত উত্তেজনা কেন? কম বয়সের ছেলে মেয়েদের উত্তেজনা থাকে, বয়স্করা সাধারণত একটু ধীর হবে। উনি এত উত্তেজিত কেন? যেই দপ্তর গত 5 বছর চালিয়েছেন, শিক্ষা দপ্তর, এটাকে লাঠি তুলে দিয়ে গেছেন। এখন কৃষি দপ্তর আর বিদ্যুৎ দপ্তরকে সর্বনাশ করছে। সে যেখানে যাবে সেখানেই সর্বনাশ হবে, এটা তার দলের মধ্যে কথা। তাই তিনি উত্তেজিত। বিরোধীরা যখন বলে তখন উনি খড়গহস্ত হন। এই যে মেজরিটি, এই মেজরিটির জুড়ে তো কথা, তীব্রমতার সহায়তায় আজকে মেজরিটি, আর না হলে 34-33 এখন যায় তখন যায় সরকারের অবস্থা হতো। এই যে চিৎকার চেঁচামেচি করছো, এগুলো করে কোনো লাভ হবে না, নিজেদের চেহারাটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ। একজন বর্ষিয়ান মন্ত্রী, তুমি কেন বিধানসভার মধ্যে বিরোধী দলনেতাকে জাত তুলে কথা বলবে? বিরোধী পার্টি নেতা কর্মীদেরকে ইয়ে করে বিরোধী দলনেতা, যিনি আমাদের পার্টির সেক্রেটারি, বলছে মেলার মাঠে ঢুকিয়ে যাবো। এই ধরনের বেশিবাদী কথা আমরা মানি না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যখনই যেখানে এই ধরনের ঘটনা করবে আমরা তার বিরুদ্ধে প্রচার করব। তাই আমি চাই এখান থেকে আমরা আহ্বান জানাবো স্পিকারের কাছে, তাকে নির্দেশ দেওয়া যে বিধানসভায় তুমি ক্ষমা প্রার্থনা করো এবং তোমার এই অংশ, এই বক্তৃতার অংশ ডিলিট করা হবে, বিধানসভার রেকর্ড থেকে যেটাকে বলা হয় এক্সপাঞ্জ করা হবে। আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে, আপনাকে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করিয়েছেন তখন আপনি একটা তালিকা দেন মন্ত্রীদের, এইরকম কথা বলার লোককে মন্ত্রিসভায় রাখবেন কিনা আপনাকে ভাবতে হবে, না হলে আপনার ইমেজও খারাপ হবে। আমরা চাই মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে ছাড়িয়ে দেবে, দলের অন্য কাউকে মন্ত্রী হোক তাকে স্টেপ ডাউন করতে বলা হোক, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হোক। আমরা এই লড়াই যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা ব্যবহার করছি এবং এই আচরণ মুখী কাম্য না। এটা মানুষের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, রাজ্যের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। প্রতিটা নাগরিকের কাছে এটা একটা বিপজ্জনক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে। আমরা সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানাবো, এই বিপজ্জনক শক্তির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম, ব্যক্তি স্বাধীনতা রক্ষার সংগ্রাম, আমার অধিকার, আমার সম্মান, আমার মর্যাদা, এটা রক্ষা করার সম্মান। আমি আমার নিজের সম্মান, অধিকার, মর্যাদা সম্পর্কে যতটুকু সচেতন থাকবো, প্রতিটা নাগরিককে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া, এটা আমার কর্তব্য। এই জিনিসগুলো বিবেচনায় রেখে যদি সোচ্চার না হন, প্রতিবাদ না জানান, ধিক্কার না জানান, তাহলে স্বৈরাচারী শক্তি আরো তাদের বাড়ন্ত হবে এবং এর হাত থেকে কেউ রেহাই পাবেন না।
যেই দিকে তারা যাচ্ছে, আমরা এই কারণে আপনাদেরকে সচেতন করে তোলার জন্য, জানানোর জন্য, সব কথা সমানভাবে ছাপা হয় না, সব কথা সমানভাবে লেখা হয় না। যাই হোক, তবু আজকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে এই বিষয়গুলি এসেছে এবং এটাকে অনুধাবন করে সকল নাগরিকদের এর প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ। সভা, তিনি সবার কথা শুনবেন, সমানভাবে মর্যাদা দেবেন, সবাইকে বলার সুযোগ করে দেবেন, সভা পরিচালনার দায়িত্ব থেকে অধ্যক্ষ মহোদয়। আমরা লক্ষ্য করছি এখানকার বিরোধী দল প্রায়শই বলছে যে এখানে বিধানসভার ভিতরে আমাদের অধ্যক্ষ মহোদয় নাকি নিরপেক্ষ না। অনেক সময় উনি দেখা যায় শাসক দল যখন অসাংবিধানিক কথাবার্তা বলে, নিয়ম বহির্ভূত কথা বলে এবং কুরুচিকর কথা বলে, যেটা বলতে পারে না, এটা দায়িত্ব হলো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা সমালোচনা করা, তার বক্তব্যটাকে খারিজ করে দেওয়া, অর্থাৎ এক্সপোজ করে দেওয়া। এটা লক্ষ্য করে দেয়, এটা দায়িত্ব অধ্যক্ষ করে দেয়। আমরা লক্ষ্য করি তিনি সেখানে কোনো ব্যবস্থা নেন না, দর্শকের ভূমিকা নেন, বরঞ্চ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বিরোধী দলকে নানাভাবে বাধা তৈরি করেন, বাধা সৃষ্টি করেন যে, এবং সময় কমান 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 খালি কমান, তো এই হলো শব্দ। এখন প্রশ্ন হলো, আপনি সময় বরাদ্দ ঠিক করে দিন। যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন ওনার নাম কম বললেই ভালো, এবং উনি এই বিধানসভা, আমিও তো ছিলাম 20 বছর, দেখেছি তো। যদি বিধানসভার সমস্ত কার্য বিবরণীগুলো বের করা হয়, আমার মনে হয় গোটা বিধানসভার যে সময়টা গিয়েছে তার বৃহদাংশ টাইমের, অথবা না হলে একটি দিয়ে উনি একাই ব্যবহার করেছেন। অনেক অনেক সময় এটা হয়েছে। দেখা গেল উনি যখন বলবেন কেউ কিছু বলতে পারবে না, আর অন্যরা যখন বলবেন তখনই এটাকে বাধা তৈরি করা, কথা বলতে না দেওয়া। এইভাবে কি কথা বলা যায়? তাহলে রাস্তায় কথা বলতে পারবো না। যেমন ধরুন এই দিন দশমী ঘাট, জল নেই, বিদ্যুৎ ঠিকমতো পায় না, ভিতরে রাস্তাগুলো খারাপ, কাজকর্ম নেই, টুয়েপে মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিল রাস্তার কিনারে দাঁড়িয়ে, আর সেখানে গিয়ে কথা নেই, বার্তা নেই, আক্রমণ সংঘটিত করলেন, রক্তাক্ত করলেন সিপিএম এর নেতাদের। কথা বলা যাবে না। তাহলে কোথায় কথা বলবো? আপনারা কি বলছেন? এটা এই স্বৈরাচারী রাজ কায়েম হয়েছে দেশে, এবং এটা ফেসিবাদী দৃষ্টিভঙ্গি যাদের, এবং নয়া ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের কাজ আপনারা করছেন। রাস্তায় কথা বলতে দেবেন না, বিধানসভার ভিতরে কথা বলতে দেবেন না। আরে এটা তো আপনারা শুধু নির্বাচিত হননি, জনগণ তো তাদেরকেও নির্বাচিত করে পাঠিয়েছে। বিরোধী দলের নেতা তিনি বিরোধী পক্ষের হয়ে কথা বলবেন এবং তাকে সময় দিতে হয়। আপনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, আমি তো দেখেছি, অনেকেই দেখেছেন, স্পিকারের কথা শুনতে চান না। স্পিকার বলছে বসুন বসুন, শর্ট করুন শর্ট করুন। আপনি আপনার যা পয়েন্ট আছে সবটা কমপ্লিট করতে কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখেন। আর কালকে বিরোধী দলের নেতা মাত্র 35 মিনিট কথা বলেছে। তিনি আগেই বলেছে যে আমি 1 ঘন্টা সময় নেব। সেখানে অধ্যক্ষ বলেছে একটু চিন্তা ভাবনা করে বলুন। কি জানি বলেছে সেটা বিধানসভায় যারা ছিলেন তারা বলতে পারবেন। এবার সেখানে গিয়ে 30-35 মিনিট কথা বলার পরে একটু পরে পয়েন্ট অফ অর্ডার বললে সাধারণত যিনি বক্তৃতা করেন তিনি বসে যেতে হয়। কি পয়েন্ট অফ অর্ডার? বাধা দেওয়া। পয়েন্ট অফ অর্ডার আনতে পারে তার বক্তব্যের মধ্যে যদি অসংসদীয় কিছু থাকে, অসংসদীয় কথাবার্তা থাকে, তার এগেইনস্টে পয়েন্ট অফ অর্ডার আনতে পারে। এটা কি? বাধা তৈরি করা, কথা বলতে না। This is AGT Live 24/7. সমস্যাগুলো যখন একটার পর একটা তুলে ধরছেন, কি জবাব দেবেন? জবাব যারা থাকে, জবাব যারা দিতে পারেন, তারা সাধারণত ধৈর্য সহকারে শুনেন বিরোধী দলের বক্তব্য। তারপর সরকার পক্ষর পাল্লা যখন আসে, সরকার পক্ষ তখন পয়েন্ট ওয়াইজ সেখানে জবাব দেন।
এইটা এ বক্তব্যটা এটা না, আপনি যা বলেছেন সেটা ঠিক না, সুন্দরভাবে বললেন এবং এটা তো নিয়ম বিধানসভা। কিন্তু আপনারা সরকার পক্ষে এখন বিরোধী নেতা কথা বলছেন, তিনি জনগণের সমস্যা যেগুলো এই সমস্ত বিষয়গুলি দৃষ্টিতে এসেছে, এই সমস্যাগুলো একটার পর একটা তুলে ধরছেন। এত ধৈর্য কেন? এত ধৈর্য তো থাকা ঠিক না। ধৈর্য সহকারে শুনুন, তারপরে দরকার হলে আপনি আপনার কথা বলুন। বিধানসভায় তো আপনারও কথা বলার সুযোগ রয়েছে, না কথা বলতে দেব না। তিনি যখন স্পিকারের উদ্দেশ্যে কথা বলতে চাইবেন, চট করে কোনো জাত নিয়ে এইভাবে কথা বলা যায়? যার যার কাছে তার জাতের একটা সম্মান আছে, সকল ধর্মের যেমন সম্মান আছে, সকল বর্ণের সম্মান আছে, সকলের ভাষার সম্মান আছে এবং তার সঙ্গে সকলের খাদ্য, এটা নিয়ে কথা বলা যায় না। এটা যার যার তার এটা তার অধিকার, এটা তার সম্মান, এটা হলো গিয়ে তার যেটা সাংবিধানিক অধিকার। এবং সেখানে গিয়ে দেখা রোজ চট করে একটা জাত ধরে আপনি জাত কোন জাতের এই ধরনের কথাবার্তা বললেন, এটা কি বোঝায়? এটা কিসের ইঙ্গিত করে? একটা জাতি গোষ্ঠীকে কি এভাবে বলা যায়? অপমানজনক কথা, অসম্মানজনক কথা, অসাংবিধানিক কথা, নিয়ম বহির্ভূত কথা, নীতি বহির্ভূত কথা, এটা কি বলা যায়? বলা যায় না। এটা তাহলে একটা জাতি এবং গোষ্ঠীকে অসম্মান করা, এটা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম, আমরা আশা করেছিলাম, যা শুনেছি বিভিন্ন নেতার সঙ্গে কালকে আমার কথা হচ্ছিল বিধানসভা নিয়ে, উনি বলেছেন, বললাম বক্তব্য কি বলেছেন, উনি এটা একবার করবেন না। সাধারণত আমরাও দেখেছি, আমরা যখন সরকার পক্ষ কোনো বিষয় নিয়ে আমাদেরকে উত্তেজিত করতো, এক দুইটা ওয়ার্ড যখন আমাদের মুখে দিয়ে বেরিয়ে যেত অসীম সাংবিধানে, অত আমরা শাসক দল আমরা দেখেছি আমাদের স্পিকার সেটাকে এক্সপ্লেন করে দিতেন, মানে এটা সেখানে লেখা হবে না, এটা বাতিল করে দিতেন এবং মুছে দেওয়ার ব্যবস্থা করতেন সেখানে। এই যে কাজটা করতেন, কিন্তু আমরা লক্ষ্য কালকে সেটা হলো না। এটা কি? আমরা তো বিধানসভা নিয়ে রাস্তায় নামতে চাইনি এবং আমরা তো কেন আজকে নেমেছি? আমরা দেখলাম যে বিরোধী পক্ষের কণ্ঠ রোধ করা হচ্ছে, কথা বলতে দিচ্ছেন না এবং অনেক সময় তাদের উপর আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে এবং অঙ্গভঙ্গি এমনভাবে প্রকাশ করা হয় যেটা উচিত না এবং এটা বাঞ্ছনীয় না, এটা বিধানসভার নিয়ম বহির্ভূত। এই কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়ে এটা প্রতিবাদ করলাম। আমরা আশা করব সরকারের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে, সরকার পক্ষে যিনি এই হাউসের নেতা, যিনি মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব এই যে বক্তব্য, এই বক্তব্যটাকে এক্সপান্স করা উচিত এবং সঙ্গে যিনি এই আচরণটা করলেন এটা নিন্দা করা উচিত, এটা বলা উচিত। এবং আমরা তো দেখেছি বিধানসভা ছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনোই উনিকে পদ করে দিতেন না, কোথাও যদি উত্তেজনাকর পরিবেশ হতেন হাত নাড়িয়ে বলতেন চুপ থাকো, কারণ আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, যে কারণে আমরা এটা করতাম। আসলে ঘটনাটা কি? যুক্তি নেই, কথা বলার সুযোগ নেই, ডেডলাইন করে দাও, মানে আসল কথাগুলো যাতে বিরোধীরা না তুলতে পারে, এগুলো যাতে জনগণের কাছে বার্তাটা না পৌঁছায়, এই দৃষ্টিভঙ্গিতে এই আচরণগুলো করা হয়। এবং আমরা বলবো যে এই জাতীয় আচরণের বিরুদ্ধে জনগণের সোচ্চার হওয়া উচিত এবং যারা জনপ্রতিনিধি তাদের উচিত জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সংবিধানের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন এবং আইনের শাসনের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সেটার প্রতি সম্মান দেওয়া, মর্যাদা রক্ষা করা উচিত। তাদের উদ্দেশ্যে বলবো, বললে তো লাভ নেই, কারণ ব্যবসাই তো চলছে এই অবস্থা। আইনসভাতে যা বললেন তার উল্টোটা করেন, এমনকি বিচার ব্যবস্থার উপরও কোথাও কোথাও লক্ষ্য করা যায় প্রভাব তৈরি করছেন এবং নানা ধরনের ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে। দেশের যে সাংবিধানিক যে সংগঠনগুলো, সিবিআই, ইডি, ইলেকশন কমিশন কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? মানুষের কোনো আস্থা আছে কিন্তু সাংবিধানিক এই সমস্ত দেশের গঠন, মানে আমাদের দেশের সংবিধান অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে, এই কাঠামো
তৃণমূলকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। আজ বিজেপি যে ধ্বংসাত্মক রাজনীতি করছে, এই বিজেপি ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, আপনি কোন দল করবেন, কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এবং এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু প্রশ্নটা হলো, দেশটা তো সবার, এবং এই দেশে গণতন্ত্র যদি আক্রান্ত হয়, মানুষের অধিকার যদি আক্রান্ত হয়, কেউ যদি ভেবে থাকেন এটা কমিউনিস্টদের উপরে হয়েছে, আমার কি না, আপনি রেহাই পাবেন না। শুরু হয় কমিউনিস্টদের উপর দিয়ে, শেষটা হয় সাধারণ জনগণের উপর দিয়ে। আজকে ভারতবর্ষে এটাই আমরা দেখছি, কোন নাগরিক তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন। কোন নাগরিক যদি সেখানে কোনো প্রতিবাদ করতে যাচ্ছেন, তিনিও আক্রান্ত হচ্ছেন, তিনি রক্তাক্ত হচ্ছেন। এমনকি শাসক দলের লোক তারাও সেখানে রেহাই পাচ্ছেন না। শাসক দলের ভিতরেও যদি কেউ এই ধরনের গণতন্ত্রের কথা বলে, তাদেরও রেহাই নেই। এটার নামই হলো স্বৈরাচারী শাসন এবং ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি, এবং এরাই এমন জায়গায় চলে গেছে, এটা ভারতবর্ষে একটা নয়া ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে আজকে বিজেপি। এবং সেই দলেরই একজন মন্ত্রী হিসাবে যে আচরণ তিনি করেছেন, এই আচরণের জন্য আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি, এবং একটা জাত সম্পর্কে যা বলেছেন এটারও আমরা তীব্র নিন্দা করছি। এবং এখান থেকে আমরা বলবো যে এখনো সময় আছে জনগণের উদ্দেশ্যে, কারণ ভুল কথা অনেক সময় মুখে যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে ওনারই উচিত এটাকে সংশোধন করে নেওয়া। যিনি ভুল করেন তাকেই তো সংশোধন করে নেওয়া। আজকেও তিনি পারতেন বলতে যে কালকে আমি যেটা বলেছি তার জন্য দুঃখিত, তিনি এটা বলতে পারেন। এবং এই ধরনের আচরণ হয় অনেক সময়, হয়তো সেটা পরে যখন উপলব্ধি করেন, পরে নিজেই স্বীকার করে নেন। এটা মানুষের কাছে ভুল করে যখন একটা ভুল করতে যায়, সেই মানুষের সামনে নিজের ভুলটাকে নিজে স্বীকার করা, এতে তো সম্মান করে। এটা অসম্মানজনক না, এটা সম্মান করে। আর তা স্বীকার না করে, না আমি যা বলেছি এটাই ঠিক, এটাই চলবে, এইটা কি বলে নয়া ফ্যাসিবাদী শক্তি হলো। এই রাজ্যে জনগণের সুখ দুঃখের কথা জানানো, এবং এখান থেকেই রাজ্যের মানুষের জন্য আইন তৈরি করা, আইন কার্যকরী করা, এবং রাজ্যের মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা, এটার জন্যই এই বিধানসভা তৈরি হয়। জনগণ ভোট দিয়ে এমএলএ তৈরি করে। তারা বিধানসভা ভোটের সময় গিয়ে বলেন না যে আমি বিধানসভার ভিতরে গিয়ে যা খুশি তা বলবো, আইন মানব না, নিয়ম মানব না, পদ্ধতি মানব না। এটা কিন্তু ভোটের সময় বলেন না। ভোটের সময় সবাই বলেন যখন নির্বাচনে দাঁড়ায়, নমিনেশন পেপার দাখিলের সময় তাকে একটা ওট দিতে হয়, শপথ দিতে হয় সংবিধানের নামে যে আমি সংবিধান মেনে চলব। তো সংবিধান কি বলেছে? সংবিধান বলেছে যে বিধানসভা বা যে কোনো আইনসভা, লোকসভা, রাজ্যসভা বা বিধান পরিষদ, সেখানে যখন কোনো আলোচনা হবে, সেই আলোচনায় সবাই যাতে সমানভাবে গুরুত্ব পায়, সবাই যাতে কথা বলতে পারে, এই সুযোগ করে দিতে হবে। এর দায়িত্বটা কার উপর থাকে? মূলত শাসক দলের উপর, যদি তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে। এখন কেন্দ্রে যারা, রাজ্যে যারা ক্ষমতা আছেন, এই দলের কাছে গণতন্ত্রের কোনো সম্মান নেই। গণতন্ত্রের অধিকার সম্পর্কে তারা মানুষকে যেমন দিতে স্বীকার করেন না বা দেন না, বিধানসভার ভিতরে এখন গণতন্ত্রের কণ্ঠটাকে স্তব্ধ করে দিচ্ছে। এমনিতেই আমাদের রাজ্যের বিধানসভায় 7 বছর হয়েছে তারা ক্ষমতা এসছে, কথা বলতে দেন না, আলোচনা করতে দেন না, যা খুশি তা ব্যবহার করছেন, যেটা অসাংবিধানিক এবং নীতি বিরুদ্ধ। এবং বিধানসভার মধ্যে কতগুলি আচরণ বিধি, সেই মন্ত্রী হোক বিধায়ক তাদেরকে মেনে চলতে হয়। আচরণ বিধির বাইরে গিয়ে কথা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম যে এরা সরকারে আসার পর বিজেপি এই আচরণ বিধির মানতে রাজি না, তারা তাদের মতো করে চলতে চান। জনগণের সমস্যা তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা রাস্তায় দাঁড়িয়েও জনগণের সমস্যা নিয়ে কথা বলি, মিছিল মিটিংয়ের মাধ্যমে কথা বলি,
সভা সমিতির মাধ্যমে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই, এটা হলো আমাদের কাজ। কাজে আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু লক্ষ্য করে গেল শাসক দল এটাকে সহ্য করতে রাজি না। তাদের বক্তব্য হলো তারা যা করবে সেটাকে মেনে নিতে হবে, তারা যা বলবে এটা এক বাক্যে মেনে নিতে হবে, তার কোনো প্রতিবাদ করা যাবে না এবং এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা কোন গণতন্ত্র? স্বৈরাচারী ব্যবস্থাপনা। এটা ভালো লক্ষণ না। বিধানসভাতে যদি কথা বলতে না দেয়, লোকসভাতে যদি কথা বলতে না দেয়, এর পরিণতি একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছে। এই দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। লোকসভা বিধানসভাতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বিরোধী দলের যারা জেলে পড়েছেন, কথা বলতে দেননি, এমনকি বিধানসভায় এবং লোকসভায় যেতে পর্যন্ত দেননি। তার ফল ওই দলকে ভুগতে হয়েছে।